স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? ভালো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? দেখ, আমি চিন্তা করছিলাম তোমরা ক্লাস কোডটা পাইলা কেমনে? গুগল ক্লাসরুমে দিয়ে দিছেন। ও, মুহূর্তের ভিতরে পেয়ে গেলাম না, আমার খেয়াল ছিল না, হঠাৎ করে মনে হলো আমি তো গুগল ক্লাসরুমে দেওয়া যায় ওখানে তো স্যার দেওয়া যায় গুগল ক্লাসরুমে। না, দিয়ে এখনই দিলাম আমি, মনে হলো তাই দিয়ে দিলাম। আর যাক, ভালো লাগছে তোমাদের দেখে খুব। তোমাদের আইডি গুলো সিরিয়ালি বলো তো, কারা কারা আসছো। প্রথম দিক থেকে বললে ভালো হয়। 173 আছে, তাই না? জি স্যার। 173-0-0-1010। ইয়েস স্যার। নামগুলো আমি পরে লিখে নিব, থাক এখন। আমি শুধু 10ই জুন, পরেরটা হচ্ছে 193 191 এর আছে এখন না স্যার 191 জি স্যার 191 এর গুলা বলো, প্রথম থেকে কে কে আছো? 191 191 001 001 099 098 9 স্যার 099 99। ইয়েস স্যার তারপরে 191 এর আর কি আছে? 68 স্যার 68 জি স্যার 191 1068 068। তারপরে স্যার 192 স্যার 192 সিরিজের 001013 001013। জি স্যার আর কে আছে? 192 এর আর কে আছে? জিরো জিরো থ্রি আছে দেখছি, 1003। এটা তো আলাদা। তুমি কি বললা কাজী আলাউদ্দিন? স্যার 193001002 193 কথা বলছো? জি স্যার 192 এ আর কেউ নাই? নাই মনে হয় স্যার 193-001-002 এরকম হবে না? জি স্যার এটাই লিখলাম আমি। তোমরা রেজিস্ট্রেশন সবাই করেছো? জি স্যার আমি ওখান থেকে পাবো, এই শীট থেকে পেয়ে যাবো, কিন্তু আপাতত আমি লিখে নিচ্ছি আজকের দিনটা তো। 191-002 এর পরে এরপরে কি আছে? 193 হলো, 193 আর কি আছে? 28 আছে স্যার 03 আছে 03 জি স্যার 193-001-003 জি স্যার 193-001-028 25 স্যার 009 আছে স্যার 193 193-009 ও আছে না? জি স্যার 193-001-018।
তারপরে স্যার 193001 বলো 0 স্যার 16 আছে স্যার 16 16 আছে না, তাহলে 1 এখানে করে দিই, উপরে একটা 16 করে দিই। অনলাইন 3 এর 18 পরে আর কি আছে 51, আর কি না আছে স্যার 25 স্যার 25 193001025 স্যার 20 আছে স্যার 1901011 স্যার 20 আছে 93001020 জি স্যার 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 37 আছে 37 জি স্যার 7 স্যার 31 193001031 স্যার 36 আছে 193001036 স্যার 20 আগে স্যার 0 হবে 1 না স্যার ও 1930002 হবে না, স্যার 020 মানে 1020 জি স্যার 20 যেটা 1930001 হবে না, 10 হবে না, 01 হবে। স্যার স্যার এই যে- সবগুলো স্যার ঠিকই আছে স্যার স্যার 20 ঠিক আছে সামনে স্যার স্যার শুধু আমার ওই যে 193001020 হবে স্যার 20 আর 13 2 এর নম্বর আগে স্যার 0 হবে স্যার 20 এর আগে স্যার স্যার। 20 যেটা স্যার 001 তোমরা তো 001 এ লেখছো দেখছি, স্যার 20 এর আগে একটু মিস্টেক হয়েছে স্যার তাহলে তো আমি তো তাহলে ঠিকই লিখছিলাম। ভারতের লোক শহরের কিছু লোক 001 তো আছে তোমাদের লেখা। স্যার শুধুমাত্র 20 আইডি যার ওটা একটু ভুল হয়েছে স্যার, আর সবগুলো ঠিক আছে। বিষারি দু একজনের আছে না, জি স্যার এখানে 1930010 এটা 1 হবে না, এখানে 020 হবে, জি এরকম হবে তাই না? স্যার এবার ঠিক আছে। 28 আছে স্যার শহরের কিছু লোক কুকুর গিলে ইগলে না 36 এর পরে 193001050 অসেক বিল্লাহ তোমার মাইক্রোফোনটা অফ করো। স্যার 28 আছে স্যার 193001028 28 জি স্যার 28 কি দে নাই না, দে নাই তো, আচ্ছা ঠিক আছে 193001028 স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 51 আছে স্যার 51 সরি এটা 193 হবে, ভুল হয়েছে 191 18 এখন 36 তো হয়নি, 36 হয়েছে তো, 36 আমার মনে হয় আসলে 23 জন 34 34 হয়নি, স্যার লিখে 193001034 হ্যালো আসসালাম। জি স্যার 103 কোন সেকশনে এটা? স্যার কথা বলতেছি ইভিনিং এ গুগল কোড তো দিয়ে দিছি আমি আজকে, জুমের আইডিটা দিয়ে দিছি আমি গুগল ক্লাসরুমে, দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি তো অ্যানাউন্সমেন্ট দিয়েছো একটা, দেখলাম আর কি, অসুবিধা নেই। হ্যাঁ, পরে কথা, আমি ক্লাসে আছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু পার্সেন্ট গুলা দিয়ে দিই।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি 192 ব্যাচের স্যার 45 192 ব্যাচের কত? 45 স্যার। 45 নিচে লিখি পরে শাফল করে দেব। 192001045 এরকম নাকি? জি স্যার। আর কেউ আছে? 192 64 স্যার 64 স্যার 193 193001064 yes স্যার। বিশ জন হলো এখানে দেখাচ্ছে। আরো আছে তোমাদের দুজন আছে বাকি, আরো কে আছে বলো? স্যার 19315 দিয়েছেন। 193 তুমি তো দেখতে পাচ্ছ, দেয়া হয়নি তো, ওই জন্য তো বাকি। স্যার 15 দাঁড়াও, দাঁড়াও। যেহেতু 191 এর পরে and 2001045 Sir, 193001005. 193001005 Yes, sir. আরেকটা বললো 193 আগের বার বললো কত জানি? 001 15 স্যার। 015 আরে টেলিফোন আসতেছে, ছেলেপেলেরা খালি টেলিফোন করে। হ্যালো হ্যালো বলো। আমি ক্লাসে দিয়েছি আবার ইতিমধ্যে, এখনো কত আছে? সুলতান নাসের, সুলতান নাসের তোমার নাম? শামীম রাজার নাম এখানে নাই, আমি আগে যেগুলো ছিল সব দিয়ে দিয়েছি সেখানে, তো শামীম রাজার নাম তো থাকা। তুমি কবে দরখাস্ত করেছিলে আগে? আজকেরটা আসে নাই। না না, সুলতান নাসের আসছে আজকে ভোর 7:43 করেছে সুলতান নাসের। আরেকজন করেছে 12টার সময় রাত, ইমরান হোসেন। তোমার নাম, তোমার না আসে নাই। তুমি অনলাইনে ঠিক করে করো। যাও, রাখলাম। ক্লাসের সময় খালি ডিস্টার্ব। তোমাদের এখন রেজিস্ট্রেশনের সময় তো ছেলেরা অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু শোনাই আমাদের যেটা দেওয়া আছে। 173001010 19100101099
1910068, 192001045, 19213, 192, আর এখানে এটা আইডি ডাটাটা এটা লেখা হয়নি লিখতে। আচ্ছা, এটা আমি মুছে দিই, দেখি পরে দেখা। স্যার ওটা মনে হয় আমার হবে স্যার। কত ছিল বলো তো? স্যার ঠিক আছে স্যার, নিচেরটা আমার স্যার। নিচেরটা তোমার 2, 193, জি স্যার। তারপরে 3, তারপরে 9, তারপরে 16, তারপরে 18, 25, 11, 20, 37, 31, 36, 50, 28, 51, 34, তারপরে 5, তারপরে 64, 15, এই পর্যন্ত আছে আমাদের টোটাল সংখ্যা। এখানে হচ্ছে 28 পর্যন্ত হিসাব করলে বোঝা যাবে। ঠিক আছে, কারেক্টলি আছে। সবার অ্যাটেন্ডেন্স চলে আসছে 22 জনের। আমাদের প্রথম ক্লাসে আমাকে খুব ভালো লাগলো যে আমাদের অনেক ভালো পার্সেন্টেজ। এখন তোমাদের আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা সবাই কি রেজিস্ট্রেশন করেছো কিনা, বাকি আছে কিনা? জি স্যার, করেছি সবাই। স্যার করেছি তো রেজিস্ট্রেশন। ভালো, তাহলে আমি ইজিলি তোমাদের ডাটা শিটে আমি ইজিলি পেয়ে যাব তোমাদেরটা। জি স্যার, আমার একটু প্রবলেম আছে, এটা ইনশাআল্লাহ স্যার 11টার মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম থাকলে ঠিক করে নিতে হবে তাড়াতাড়ি। এখানে পরে আর রেজিস্ট্রেশন করা যাবে না, ভেজাল আছে অনেক। আমার স্যার এই যে অ্যাডভাইসিং ব্লক দেখাচ্ছিল, তো আমি কথা বলছি, উনি ঠিক করে দিতে চাইলো 10:30টার ব্লক পরে। মানে যাদের প্রবলেম আছে, বকে আছে, তাদের গুলো ব্লক থাকতে পারে। দরখাস্ত যারা করেছে অনলাইনে, আমি সবাইকে আজকে ক্লিয়ারেন্স দিয়েছি। তবে দু একজন যারা একবার পেমেন্ট দেয় নাই, বাকি আছে, তাদের আমি ক্লিয়ারেন্স দেইনি। তারা মানে রিফিউজ করেছি, ম্যাক্সিমামই ক্লিয়ারেন্স দিয়ে ফেলেছি। টাকা তো স্যার অনেক আগে দিছি, ব্যাংকের মাধ্যমে দিছি স্যার, একটু জমা হওয়ার এটাই। সেটা ওটা অটোমেটিক হয়ে যাবে আর কি, অ্যাকাউন্ট সেকশন মাধ্যমে চেক করে দিবে ওরা। জি স্যার। তাহলে আমরা একটু নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ, নতুন একটা টপিকস আমি এখানে, ও না তারা প্রথম ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। ভোরবেলাতে তোমাকে তো পারমিশন দিয়ে দিছি। আমি হতে পারে, না ওই হয়তো এত তাড়াতাড়ি ওরা অ্যাক্টিভ পারবে না, সময় লাগবে। তবে আমি তো ভোর 5টার সময় করি কাজ, ওরা তো আর করবে না ওইভাবে, তাই না? আমার স্টাইল আলাদা, ওদের স্টাইল। আমি তো শিক্ষক মানুষ, ওরা তো অফিসার মানুষ। দর পড়ানোর দরকার নাই। তুমি এখন হয়তো বিকালের দিকে হয়তো ওরা কভার করতে পারবে, ওরা ওই সিরিয়ালি করতে থাকে তো মানে সময় লাগে। ঠিক আছে, না সে সমস্যা নাই। তোমার রেজিস্ট্রেশন তুমি তো পেয়ে যাচ্ছ, খালি কমপ্লিট করে ফেলবে। আজকে না হলে কালকে হবে, অসুবিধা নেই। ঠিক রাখলাম, ক্লাসে আছেন। আচ্ছা, এখন আমি যেটা খুঁজতেছিলাম, আচ্ছা এটা
তোমাদের তোমার একটা শেয়ার করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড ফাইল আমি শেয়ার করেছি, দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। ওয়ার্ড ফাইলে এখানে আমাদের যেটা আছে, তোমাদের হলো আউটকাম বেসড এডুকেশন, যেহেতু এখানে আমি একটা কোর্স প্রোফাইল তোমাদের জন্য বানিয়েছি, সেটা হলো ওবি বেসড লেখাপড়ার জন্য। এখানে আমি একটা আমার ক্লাস আওয়ার এখানে শেয়ার করে লেখা আছে এই ফাইলে। তারপরে টেক্সটবুক মাইক্রো ইলেকট্রনিক্স সেকেন্ড এডিশন বাই জ্যাকব মিলম্যান। তারপরে রেফারেন্স বই অপারেশনাল প্রিফার লিনিয়ার আইসি রমাকান্ত গায়কোয়াড ফোর্থ এডিশন। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এন্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট রবার্ট ফ্লিন। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এন্ড লিনিয়ার আইসিস বাই ডেভিড এ বেল সেকেন্ড এডিশন। যে সমস্ত ইকুইপমেন্ট লাগবে তোমরা তো এগুলো জানোই। ক্লাসের সম্পর্কে যেগুলো কোর্স ডেসক্রিপশনের ভিতরে আমরা, এটা হচ্ছে কোর্স সিলেবাসটা। আর এখানে আমরা CO1 তার মধ্যে যেটা দিয়েছি সেটা হলো ডেসক্রাইব আইডিয়াল ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখানে এন্ড হবে না, এন্ডটা বাদ যাবে। হ্যাঁ, আইডিয়াল ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটা CO1. CO2 to explain the basic coverage of class A and class B power amplifier. CO3 to develop the voltage gains, input and output resistances of feedback amplifiers to solve practical circuits. CO4 as analyze the expressions of outputs of integrator and differentiator circuits using op-amp and the solutions of power amplifiers. CO5 obviously evaluate the voltage gain expression of inverting and non-inverting amplifiers. CO6 design integrators, differentiators, active filters and oscillator circuits. CO7 develop ability to receive instruction from teacher. It has attendance number is CO এখানে লিখেছি আমি। যাই হোক স্যার হ্যাঁ বলো, পোস্ট লার্নিং আউটকাম এগুলো বললাম। স্যার বইটা আমাদের ক্লাসরুমে দিয়ে দিবেন না? নোটটা দিব আমরা, যেটা আমি বানিয়েছি আচ্ছা পুরা নোট দিব। নোটের ভিতরে যতগুলা জিনিস আমি দিয়েছি এগুলা তো আর এক বইতে দুই বইতে পাবে না, অনেক বই কম্বিনেশন। আমারটা সুন্দর নোট, বেশি বেশি সুন্দর। মাঝে মধ্যে আমি আবার রিভিউ করি। যাই হোক, তো এটাই সুন্দর আছে। তোমাদের আমি সমস্ত লেকচার ম্যাটেরিয়াল আপলোড করে দিব গুগল ক্লাসরুমে, অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমত আমি সবগুলোরই হ্যান্ড আউট দিয়ে দেবো। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স হবে, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনভার্টিং সামার, এগুলা তোমরা এখন জানবা না, বলতে পারবে না। মানে অপেমের উপরে প্রথম যেটা এটা আমরা করাবো। তারপরে অসিলেটর সার্কিট আছে, এগুলা করাবো। খুবই ইন্টারেস্টিং ইলেকট্রনিক্স 2টা। আমাদের মিড পরীক্ষা 29 জুলাই থার্সডে থেকে 6 আগস্ট, আমি এখানে লিখে দিয়েছি। তারপর নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার, অ্যাক্টিভ ফিল্টার, অ্যাম্প্লিফায়ার। তারপর আমাদের ফাইনাল হবে 16 থেকে 24 সেপ্টেম্বর 2021, এটা ফাইনাল। আর তোমাদের গতবারে তো ছিল হলো ক্লাস টেস্ট 15 নম্বর, তোমরা জানো। মিড টার্মে ছিল 30 নম্বর, আর ফাইনালে ছিল 40-এর ভিতরে 15 মার্ক ছিল হলো ভাইবা, আর 25 নম্বর ছিল গুগল এক্সাম। মিড টার্মে ছিল 10 মার্ক অ্যাসাইনমেন্ট আর 20 মার্ক ছিল গুগল এক্সাম। এবার হয়তো ওইরকমই থাকবে, আর একটু চেঞ্জ হলে হতেও পারে, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এগুলো মোটামুটি কোর্স প্ল্যানিং আর কি আমার। আমি এখন স্যার কন্টাক্টের ওইখানে আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার নাম্বারটা কন্টাক্টের এখানে স্যার আপনার জিমেল আইডি দিয়ে এটার পাশে আপনার মানে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিলে একটু ভালো হতো আর কি স্যার। জিমেইল অ্যাড্রেসের পাশে ওই যে না কোর্স লাইন লিখলাম, আমার কন্টাক্ট নাম্বার তোমার এখানে আমি চ্যাট বক্সে লিখে দিলাম। তোমরা তো সবাই আমার নাম্বার আমি না দিয়েই তো ছেলেদের টেলিফোন পাচ্ছে, ওরা পাচ্ছে কোথায়?
স্যার এটা খুব সম্ভবত সিনিয়র স্যারদের কাছে আছে, ওনারা এই যে হয়তো নাম্বারটা ওদের কাছ দিলাম থেকে- চ্যাট বক্সে, আমার নাম্বার এমনি আমি অস্থির হয়ে যাচ্ছি টেলিফোনে জ্বালায় আর বলবো আজকে তোমাদের তো দিতে হবে, ঠিক আছে। অবশ্য আমি গুগল ক্লাসে দিয়ে দিতে পারতাম। স্যার একটা স্যার কথা আপনার বলি। নাম্বারটা হচ্ছে হোম পেজে আছে আমাদের জিওবির আর কি, ওইটাই। জিএমএস ইয়ার ভিতরে আছে না, ওই যে ওয়েবসাইটে আছে না, হ্যাঁ ওয়েবসাইটে আছে, এর জন্য আর কি সবাই পেয়ে যায়। দেওয়া আছে। স্যার একটু কথা বলি। স্যার আমরা মানে এখন আজকে কোন প্রথম দিন তো একটু আজকে রিল্যাক্স পড়াশোনা করাবো, কারণ প্রথম দিনে আমাদের সব লেখাপড়া অত করানো যাবে না। এখন বলো মানে স্যার কোন সময়টাতে ফোন দিলে স্যার মানে সুবিধা হবে আপনার জন্য স্যার? তোমাকে বলি আমি আমি এই যে গতকালকে সারাদিন যে গেল না, সকাল 10টা থেকে 9টা থেকে শুরু হয়েছে প্রায় বলতে পারো। জি স্যার। দিনের ভিতরে ম্যাক্সিমাম সময় আমি মিটিং এই ছিলাম বেলা ডুবা পর্যন্ত। মাঝে মধ্যে আমি মিটিং থেকে বেরোয় এসে আমি বলছি আমার ছেলেরাদের কাজ একটু করতে হবে, মাঝে মধ্যে আমি মিটিং এর ভিতর থেকেই অনলাইনে কাজ করেছি। এখন এক ছেলে টেলিফোন করলো, ও যদি আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনি কখন ফ্রি, আমি সময় দিতে পারবো, বলতে পারবো যে আমি এই সময় ফ্রি আছি? না স্যার, ম্যাক্সিমাম সময় আমি ব্যস্ত থাকতে হয়, কারণ আমি একটা হলো যে আমি ক্লাস নেই ছেলেদের, আবার সিনিয়র শিক্ষক হিসেবে ডিপার্টমেন্টের বড় বড় কমিটি গুলাতে আমি থাকি, ইউনিভার্সিটির বড় বড় কমিটি আর সমস্ত কমিটি সমস্ত মিটিং সমস্ত গুলাতে আমি আছি, মানে জড়িত থাকি। এই জন্য আমার সময় পাওয়া কঠিন, বরং যে সময়টা তোমাদের জন্য অ্যালোকেট করা আছে ক্লাস সময় সময় ফ্রি। যাই হোক, তোমরা আমাকে তারপরেও তুমি তোমার মতো টেলিফোন করবা তোমার যখন মনে হবে। আমি যদি মিটিং এ থাকি, খুব কথা বলতে পারলে বলবো, না বললে বলবো আমি সময় দিব, তখন বোঝা যাবে আর ব্যাপারটা। স্যার অসুবিধা নাই। আর মূলত হচ্ছে ক্লাসের পিরিয়ডটাই তোমাদের জন্য আমি ফ্রি, এই সময় কেউ আমাকে ডিস্টার্ব দিতে পারবে না, বাইরের ছেলে। তারপর এই যে টেলিফোন আসলো কয়টা, ইতিমধ্যে 3টা টেলিফোন আসলো, বুঝতে পারলা? ওই যে ছেলেদেরই সুবিধার জন্য করতে ওরা টেলিফোন করে, কারণ রেজিস্ট্রেশনের পিরিয়ড তো প্রবলেম আছে অনেকেরই, আমাকে বারবার তারা বলতে থাকে, টেলিফোন করতে থাকে, নক করতে থাকে। এই জন্য আমি কাল রাত 11টা পর্যন্ত এই অনলাইনে যারা দরখাস্ত করেছিল রেজিস্ট্রেশন গুলো রাত 11টা পর্যন্ত ক্লিয়ার করতে পারি নাই, রাত 11টা পর্যন্ত কাজ করো। আজকে ভোরবেলা নামাজ পড়ে উঠেই অমনি আমি এশাকে নামাজ পড়ে অমনি ধরেছি, এই সকাল 7:30টা পর্যন্ত সম্পূর্ণগুলা শেষ করেছি। চিন্তা করলাম ছেলেগুলো আবার 10টা হইলে তো মানে ওরা আবার অফিস টফিস করবে, ভেজাল করবে, ওদের ক্লাসটা আমি দিয়ে দিই, ওরা ওদের সারাদিনের মধ্যে করবে। কিন্তু এখন সেকশন এখনো করে ফাইনাল করতে পারে নাই, আমি দিয়েছি কিন্তু ওরা পারে নাই। আমার মতো ওরা তো এইভাবে রাত বেরাতে উঠে কাজ করবে না, ওরা তো অফিস টাইমে অফিসে যাবে, কাজ করবে। জি স্যার। রাতে স্যার অনেক সময় যদি রাতে ফোন দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি স্যার রাত 10টার মধ্যে ফোন দিতে হবে? রাত 10টার মধ্যে দিবা, এর পরে দিলে হবে না আবার। ঠিক আছে। জি স্যার। সরোয়ার ভাই, তুমি একটা কাজ করো, স্যারদেরকে একটা মেইল করো, যদি স্যার ফ্রি থাকে তখন তোমার মেইলের অ্যান্সার দিয়ে দেবে। যে কোনো স্যারকে মেইল করলে স্যাররা যদি ফ্রি থাকে তুমি সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এটা বিষয় না, কোনো অসুবিধা নেই। এখন ছেলেরা তো টিচারদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করবে, আমরা তো গার্জিয়ান, তোমাদের আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে তোমরা তো কথা বলবে, এটাই স্বাভাবিক, এটাকে আমি ভালোভাবে গ্রহণ করি। কিন্তু আমি বিরক্ত হয়ে যাই যে আমি কাজ করতে থাকতে পাই না, এটা অন্য কিছু না, সব ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আজকে কিছু কিছু স্টার্ট করি, আমরা লেটার দি স্টার্ট একটু আমরা প্রথমত জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তোমাদের এই সাবজেক্টে কতগুলা জিনিস আমি বলে দিই। প্র্যাকটিক্যালি আমি তো নিজের জীবনে অনেক কাজ করেছি, অনেক ডিজাইন করেছি, সার্কিট বানিয়েছি। তো আমার যে এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার, যেগুলো আমরা হয়তো ছাত্র জীবনে শিখতে পারি নাই, আমি চেষ্টা করবো তোমাদের ওই পয়েন্টগুলা হিট করার, কাজ করার, যেন করে আমরা যে সমস্যা পড়েছিলাম সেই সমস্যা তোমরা যেন না পড়ো। তবে সমস্যা হলো, আমি এবার থিসিসে একটা ছেলেকে আমি একটা ডিজাইন নিজেই মানে দিয়ে দিলাম যে এটা তুমি এই জিনিসটা বানাও, তোমার থিসিসের কাজ। ছেলেরা দেখে ভয় আর ওদের আগায়নি, অন্য জিনিস করতে গেছে, মানে একটা সুন্দর জিনিস দিলাম, পারলো না, তাদের মানে অত ধরার ক্ষমতা হলো না। এখন অনেক সময় এরকমও হয়
বড় বড় ডিজাইন যদি কিছু থাকে তখন আর পারে না। যাই হোক, তোমাদের এই সার্কিটটাতে, এই কোর্সটাতে আমি কিছু তোমাদের কাজ দিব, হাতে কাজ দিব। তোমরা যখন করবা, ছোট ছোট কাজ তো অনেকটা নলেজ ডেভেলপ করবে, প্র্যাকটিক্যাল ওয়ার্কের নলেজ ডেভেলপ করবে। পরবর্তীতে এগুলা ডিজাইন করতে অনেক অ্যাডভান্টেজ পাবা। তার একটা ব্যাকবোন যেন তৈরি হয়, আমি সেটা চেষ্টা করব তোমাদের জন্য। তারপরও ফাইনাল ইয়ার একটা কোর্স আছে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন, ওইটা আমি আইডিপি বলে, ইন্টিগ্রেটেড ডিজাইন। এরকম 2টা আছে, 3 ক্রেডিট করে 6 ক্রেডিট। আমরা আউটকাম বেসড এডুকেশনে, আমি নিজে সিলেবাস, আমি তো চেয়ারম্যান ছিলাম ডিপার্টমেন্টের, সিলেবাস কমিটির আমি চেয়ারম্যান ছিলাম, ওখানে আমি ঢুকাই দিয়েছি যাতে করে ছেলেরা ডিজাইন কিভাবে করতে হবে ওই কোর্সগুলোতে ডিজাইন শেখানো হবে। তো এইগুলা তোমাদের জন্য একটা ভালো, এমনি অত থিওরি শেখার কত লাভ, প্র্যাকটিক্যালি জিনিস শেখাতে হবে। তবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তোমাদের জন্য কম্পালসারি আমরা করে দিয়েছি তোমাদের জন্য। মানে 193 ব্যাচ, এটা হচ্ছে যারা স্প্রিং 2019 থেকে ভর্তি হবে তাদের জন্য। এই জন্য এটা হচ্ছে 191 ব্যাচ থেকে মূলত এটা কার্যকর হয়ে, তোমাদের 193 ব্যাচ যেহেতু, তো তোমাদের জন্যই তো কার্যকর হয়ে গেছে এটা। এখন সেই জন্য অনেক আমরা চিন্তা ভাবনা করে ইন্ডাস্ট্রিয়াল সাথে কোলাবোরেশন করে এগুলো আমরা করতে চাই, এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে। প্রথম যেটা আমি ডিভাইস, এই ডিভাইসটা খুবই ভালো একটা ডিভাইস, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এটা অ্যাম্পলিফায়ার একটা ডিভাইস, এটা একটা আইসি আর কি। তো আইসিটার এই সিম্বল হচ্ছে, আমরা এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল আকারে এভাবে সিম্বল দিই। অ্যাম্পলিফায়ার এরকমই সিম্বল দেওয়া থাকে। ইনপুট টার্মিনাল 2টা, একটা প্লাস একটা মাইনাস। প্লাসটা হচ্ছে নন ইনভার্টিং, মাইনাসটা হচ্ছে ইনভার্টিং। আর একটা আউটপুট সবারই থাকে। এর সাথে আমরা সাধারণত এই 3টা জিনিস বেশি লিখি। এর সাথে কিন্তু বায়াসিং আছে, জিসিসি। এর আবার প্লাস বায়াসিং আর মাইনাস বায়াসিং, 2 ধরনের বায়াসিং থাকে। এই জন্য এই বায়াসিং গুলো আমরা দেখাই না সাধারণত, মানে এটা অটোমেটিক বাই ডিফল্ট। এটা হচ্ছে পিন নাম্বার 2, এটা পিন নাম্বার 3, এটা পিন নাম্বার 7, এটা পিন নাম্বার 4, এটা পিন নাম্বার 6। এই মোটামুটি 5টা পিন আমরা ব্যবহার করি বেশি। আর 8টা পিনের ভিতরে টোটাল 8টা পিন আছে, তার মধ্যে আর একটা পিন আছে, ওই পিনটাকে আমরা অ্যাডজাস্টমেন্টের জন্য ব্যবহার করি। তবে সার্কিট যখন ডিজাইন করব বা কোনো বানাবো সে সময় আমরা ওটা দেখবো আনইউজড পড়ে আছে, কিন্তু কোনো সময় ব্যবহার করা দরকার হতে পারে। আমি খুব কমই ব্যবহার করেছি আমার প্রজেক্টের ভিতরে। তো যাই হোক, এটার যদি আমরা বলি যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটা হলো এরকম, প্লাস মাইনাস, এখানে ভিন, এখানে জেডিন, এটা এওএল ভিন, মানে এওএল মানে হচ্ছে ওপেন লুপ গেইন, আর ভিন হচ্ছে এই যে এখানে যে সাপ্লাই আছে। তাহলে এই দুটো গুণ করে এখানে একটা ভোল্টেজ সোর্স তৈরি হবে, তার সঙ্গে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকবে। আমরা বললাম এটা জেড আউট, এটা হচ্ছে ফাইনালে ভি আউট। এটা ভিতরের স্ট্রাকচার, এটা আমরা বাইরে দেখতে পাবো না কিছুই, বাইরে শুধু পিন গুলো দেখতে পাবো। এটা হলো একটা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। 2টা পাওয়ার সাপ্লাই লাগে এইভাবে আসলে না। পাওয়ার সাপ্লাই 2টা বানানোর জন্য কিভাবে বানানো যায়, তোমাদের আমি একটা প্রজেক্ট দিয়ে দিব, একটা সুন্দর 2টা পাওয়ার সাপ্লাই বানিয়ে নিজেরা টেবিলের উপর রাখবা। ওই পাওয়ার সাপ্লাই দিয়ে তুমি এক্সপেরিমেন্ট গুলা করতে পারবা। এই জন্য পাওয়ার সাপ্লাইটা তোমাদের বানাতে আমি বলবো। ডাবল পাওয়ার সাপ্লাই, 2টা বা 4টা পর্যন্ত পাওয়ার সাপ্লাই, 6টা পর্যন্ত পাওয়ার সাপ্লাই একটা ট্রান্সফরমার থেকেই বানানো যাবে খুব সহজেই। সেটা কৌশলটা তোমাদের আমি শেখাই। আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ারের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ইনফাইনাইট ওপেন লুপ ভোল্টেজ গেইন, ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, 0 আউটপুট ইম্পিডেন্স, ইনফাইনাইট ব্যান্ডউইথ, 0 অফসেট ভোল্টেজ, ইনফাইনাইট কমন মোড রিজেকশন রেশিও। এখন কতগুলো জিনিস, রেজিস্ট্যান্স তো আমরা জানি, বোঝা গেল। আর ভোল্টেজ গেইনও জানি, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, এটা নাম হলো গেইন। এটা হচ্ছে ইনফাইনাইট। ইনফিনিটি মানে আসলে এটা হচ্ছে আইডিয়াল বললাম আমরা, তো ফাইনাইট গেইনটা একটা মান হবে অনেক বেশি হাই। যেমন সাধারণত আমরা বলি যে 2 × 10⁵ 10⁵ মানে হচ্ছে 1 লক্ষ।
1 লক্ষ ভোল্টেজ গেইন এই ওপেনে, এত হাই গেইন তুমি কোথাও কোনোদিন নাম শোনো না, কিন্তু এটা দেখতে পাচ্ছ যে প্রায় 1 লক্ষ মতো ওপেন লুপ দেয়। এটা গেল। আচ্ছা, ইনপুট ইম্পিডেন্স এটা আমরা জানি, ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স জানি। এই যে ইনফাইনাইট ব্যান্ডউইথ বলতে পারো কেউ, ব্যান্ডউইথ জিনিসটা কি? আমরা বলছি ইনফাইনাইট ব্যান্ডউইথ, এই কথাটা একটা কমন টার্ম, অনেক শুধু আমরা এই ডিভাইসের জন্য না, it is applicable to different circuits, all devices, all circuits. Bandwidth কে বলে বলতে পারো কিনা দেখি, এনিওয়ান কি নলেজ আছে? আমি একটু জিজ্ঞাসা করলাম। ইনফাইনাইট ব্যান্ডউইথ, এতগুলা ছাত্র আছো, কেউ বলতে পারলো না ব্যান্ডউইথ কি জিনিস? ব্যান্ডউইথ তো যেটা হচ্ছে আমরা ক্ষেত্রে ইউজ করতেছি। পারবা না বলতে না? তোমাকে আমি বলি, বিষয়টা হলো নলেজ যেটাকে বলে নলেজ, এই নলেজটা যা ডেভেলপ করে সে ওই জন্য ওকে আর পড়তে হয় না, সে নিজে বলে দিতে পারে, দেখে মনে হচ্ছে দেখে দেখে বলতেছে, এটার নাম হলো নলেজ। নলেজের যে পর্যন্ত না ঢুকবে, তুমি আজকে মুখস্থ করলা বই থেকে, আমার নোট থেকে মুখস্থ করলা, পরে পরীক্ষাতে লিখে দিলা, পরে কিন্তু ভুলে যাবা, ওইটাকে নলেজ বলে না। একটা গৃহস্থ লোককে যদি তুমি বলো যে ভাই আপনি আলু কিভাবে আবাদ করেন, সে কি বলবে যে ভাই আপনি একটু দাঁড়ান আমি বইটা দেখে আসি? কি বলো, ওইটা বলবে? না স্যার। কি বলবে? বলা শুরু করে দিবে, তাই না? আমরা এইভাবে এইভাবে করি, এরকম মানে ইয়ে হলে বিষ, কি কি ধরনের বিষ লাগে, কোন ধরনের পোকা হলে কি ধরনের বিষ লাগে, সে তোমাকে মুখস্থ বলে দিবে, এটা হলো তার নলেজ। বই পড়া ওটা না, ওটা হচ্ছে নলেজ, নলেজের নাম। ঠিক এরকম যখন তুমি নলেজের মতো করে বলতে পারবা, তখন তোমার এটা হলো সারা জীবন মনে থাকবে। এখন আমি বলে দিচ্ছি তোমাদের যে ব্যান্ডউইথ হলো যে কোনো একটা ডিভাইসে যখন আমরা ইনপুট সিগন্যাল দেই, এই ডিভাইসটারই যদি বলি যে ইনপুট সিগন্যাল দেই একটা, মনে করো সাইন ওয়েভ সিগন্যাল, ওর একটা আউটপুট আমরা পাবো। ইনপুট সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা, এইটার উপর নির্ভর করে ওর যে গেইনটা, এটা চেঞ্জ হবে। বিশেষ করে ফ্রিকোয়েন্সি যত বাড়াবো গেইনটা তত কমতে থাকে, তো যত ফ্রিকোয়েন্সি বাড়াবো গেইন কমতে থাকে। এখন আমাদের শুরু থেকে আমি এমন এক পর্যায়ে যাব যখন গেইনটা তার ইউনিটি হবে, ইউনিটি গেইন হবে। খালি টেলিফোন, হ্যাঁ হ্যালো, আচ্ছা করেছো করেছো, আমি আমার ক্লাসে আছি, বললাম তো তোমার ক্লাসে আছি, পরে কথা বলবো, আমি আবার চেক করবো, অসুবিধা। এত ডিস্টার্ব দিলে হয়? আচ্ছা দেখো, এখন আমরা যদি বললাম যে আমরা যদি গেইনটা যদি কমতে থাকে, কমতে কমতে একটা পর্যায়ে, যে পর্যায়ে গেলে মনে করো যে পর্যায়ে গেলে তোমাদের ই হবে, এই গেইনটার মান হবে 1। গেইনটার মান 1 মানে কি? আমরা কিন্তু গেইনকে ডিবিতে প্রকাশ করি, 20 লগ অফ গেইন 1, তাহলে 0 ডিবি। তো 0 ডিবি পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি আমরা বাড়াতে পারবো, 0 থেকে শুরু করে, কেমন এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাই হচ্ছে ওই অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথ। তার মানে এই ডিভাইসের ব্যান্ডউইথ আমরা বলছি ইনফিনিটি। মানে কি? যতই ফ্রিকোয়েন্সি বাড়ে, the gain will not change, the gain will be available up to a certain limit। এই জন্য বলছি ইনফাইনাইট ব্যান্ডউইথ, কিন্তু আসলে বাস্তবে এটা ফাইনাইট ব্যান্ডউইথ। সবকিছুর ইনফিনিটি বলে অত সহজ নয় যে ইনফিনিটি হবে। ইনফিনিটি বলে দুনিয়াতে প্র্যাকটিক্যালি কোনো জিনিস নাই, সবই ফাইনাইট। এখন এই ব্যান্ডউইথ সম্পর্কে তোমাদের কি ধারণা হলো না হলো না? কেউ বলতে পারবে যে ব্যান্ডউইথ কি জিনিস? এক সেকেন্ডে যত পরিমাণ হচ্ছে ডেটা ট্রান্সফার হয়। এই তো, তুমি কি শুনলা কি তাহলে? আমি তো এটা বলি নাই, আমি বললাম যে যদি এই ডিভাইসের ইনপুটে যে সিগন্যালটা লাগাবো, আমরা একটা আউটপুট পাবো। একটা তার মানে কি, আউটপুট বা ইনপুট আসলে একটা গেইন, ভোল্টেজ গেইন।
এই গেইনটা যখন ফ্রিকোয়েন্সি আমি বাড়াবো, ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি, সাইন ওয়েভ আমি দিয়েছি ইনপুটে, সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বাড়বে, বাড়তে থাকবে, আমি বাড়াতে থাকি, ওর গেইনটা কমতে থাকবে। এমন সময় আমি গেইনটা পৌঁছাবে যার গেইনের মান তখন হবে ইউনিটি গেইন, মানে 0 dB। এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত 0 থেকে শুরু করে এই যে রেঞ্জ, দিস রেঞ্জ ইজ কল্ড ব্যান্ডউইথ অফ দিস ডিভাইস। এখন ক্লিয়ার হলো? জি স্যার। হলো কিনা কে জানে? যে কোনো একজন বলো। আমি চাই যে তোমাদের এটা নলেজের ভিতরে ঢুকুক, মুখস্থ না, নলেজের ভিতরে ঢুকুক। পারবা বলতে একজন? আজকে প্রথম ক্লাস তো, আজকে একটু বেশি জিজ্ঞাসা করতে চাই। কাজী আলাউদ্দিন। জি স্যার। আমরা যখন ফ্রিকোয়েন্সি বাড়াই তখন হচ্ছে আমাদের গেইনটা কমতে থাকে। তো নরমালি একটা টাইমে এসে গেইনটা হচ্ছে আমাদের টেন্ডস টু 0 বা 0 হয়ে যায়, মানে 1 হয়ে যায়, ইউনিটি হয়। জি স্যার, জি স্যার, ইউনিটি গেইন হয়ে যায়, মানে 0 dB মানে 1 গেইন। জি স্যার। তখন হচ্ছে গিয়ে স্যার আমাদের ওই বলো না তো, 0 থেকে শুরু করে ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত, জি স্যার, এই রেঞ্জটাই হচ্ছে ব্যান্ডউইথ অফ দি ডিভাইস। জি স্যার। তাহলে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রেও তাই হবে, অ্যাম্পলিফায়ারের গেইন কিন্তু কমে যায়, ওরও ব্যান্ডউইথ হয়। তার মানে দেখি এই ব্যান্ডউইথ লেভেলে আমরা যে কোনো ফিল্টার বলি, কোনো সার্কিট বলি, আমরা ওর গেইনটা পাই, ওর আউটপুটটা পাই। এখন দেখো এই যে আমাদের বাংলা লিংক, গ্রামীণ ফোন, প্রত্যেকটা একটা ব্যান্ডউইথ ঠিক করে দিয়েছে, তোমরা জানো এটা? বিআরটিএ, জি স্যার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেটা আছে, অথরিটি, তারা এই ব্যান্ডউইথটাকে ঠিক করে দেয় কে কোন ব্যান্ডউইথ যাবে। ওই ব্যান্ডউইথের বাইরে সে কোনো সিগন্যাল ট্রান্সমিটই করতে পারবে না, করলে তার আউটপুট পাবে না সে। এটা কন্ট্রোল করা হলো বিআরটিএ। এটা হচ্ছে বিষয়। এই যে ওই জন্য এই যে ব্যান্ডউইথ আমরা ঠিক করে দিচ্ছে, ওরা ওই ব্যান্ডউইথের বাইরে কোনো গেইন পাবে না, কোনো আউটপুট পাবে না, ওই জন্য ওর মধ্যে অপারেট করতে হবে। যাই হোক, আমাদের ব্যান্ডউইথ সম্পর্কে আশা করি ধারণা হলো। এখন আরেকটা জিনিস বলি, কমন এটা এখন বলবো না, কারণ এটা তোমাদের এখন মাথায় আসবে না। আর 0 অফসেট এটা পরে বলবো, আমরা যখন কি করবো তখন এটা। আরেকটা এখন আমরা আস্তে আস্তে যাই, স্যাচুরেশন। এটা হচ্ছে আমাদের একটা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি লেফট অ্যাক্সিস, হরিজন্টাল অ্যাক্সিসে আমরা বলি ইনপুট ভিডি, ভিডি মানে ডিফারেন্সিয়াল ইনপুট, ওই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ডিফারেন্স ভোল্টেজ সেটা হলো ভিডি। আর এখানে হচ্ছে ভি নট, পিন নাম্বার 6 এ আউটপুট। তাহলে এখন আমরা এই সাইডে যদি ভিডিটা বাড়াই আস্তে আস্তে পজিটিভ ডিরেকশনে, আস্তে 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 বাড়বে, পজিটিভের দিকে যাবে, লিনিয়ারলি বাড়বে। কিন্তু ওয়ান্স আপন এ টাইম এটা নন লিনিয়ার হয়ে যাবে, তখন এটা হরিজন্টাল হয়ে যাবে, আর এটা লিনিয়ারলি বাড়বে না। ইনপুট আমি যতই বাড়াই, আউটপুট কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট আউটপুট হবে মানেই হচ্ছে এই পয়েন্ট ডিভাইসটা স্যাচুরেশন হয়ে গেছে। এটাকে বলা হয় স্যাচুরেশন। আমি ইনপুট যতই চেঞ্জ করি, আউটপুট উইল নট চেঞ্জ, এটা বলা হয় স্যাচুরেশন। একইভাবে আমি যদি মাইনাসের দিকে ইনপুট বাড়াই, ভিডিটা মাইনাস বাড়াতে থাকি, আউটপুট মাইনাস হতে থাকবে, লিনিয়ারলি বাড়বে আপ টু সার্টেন লিমিট। এক সময় এটা নেগেটিভ মাইনাস কনস্ট্যান্ট আউটপুট দিবে, এটাই হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। এটা লোয়ার স্যাচুরেশন, এটা হলো আপার স্যাচুরেশন। আর এর মাঝখানে যেটা রেখা আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার এটা যেভাবে ইনপুট হবে সেভাবে আউটপুট হবে। আমরা এই স্যাচুরেশন লেভেল ডিভাইসকে ইউজ করি, লিনিয়ার রিজিয়ন ডিভাইসকে ইউজ করি, দুইভাবেই ইউজ করি যখন যেভাবে লাগে। এটা হলো মোটামুটি স্যাচুরেশন লেভেল ইউজটা খুব বেশি হয়। তাহলে এটাকে বলা হচ্ছে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যখনই আমরা নাম কথা পাবো, এটা আরেকটা নাম আছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট আউটপুট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তোমরা ইলেকট্রনিক্স 1 এ কিন্তু তোমরা এরকম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখেছো, বিশেষ করে মসফেট পড়ালেখা করার সময়। জেফেট আর মসফেট, পিমস, এনমস, দুই ধরনের ডিপ্লেশন টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ, দুই ধরনের মসফেটই তোমরা এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক দেখেছো। মনে আছে তোমাদের এটা? কেউ বলতে পারবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স? যেমন মনে করো ডিপ্লেশন টাইপ মসফেট, এর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে কি কি ছিল? হরিজন্টাল অ্যাক্সিসে কি,
আর ভার্টিক্যাল অ্যাক্সিসে কি বলতে পারবে? মনে নাই, দেখছো এই যে নলেজ নাই, নলেজে ঢোকে নাই। তোমরা পড়ছো, পরে কিন্তু পরীক্ষা খাতা লিখেছো, এখন ভুলে গেছো। ভুলে গেলে ওটা নলেজ হলো না, নলেজ ডেভেলপ করাতে হবে, তাহলে হলো লেখাপড়ার সার্থকতা। মসফেটে আমরা গেটের সিগন্যাল ইনপুট দিই আর ড্রেনে আমরা কারেন্ট ডেভেলপ করি। ওই জন্য এইদিকে হচ্ছে আমরা যদি ভিজি দেই গেট সিগন্যাল, এদিকে আইডি ড্রেন কারেন্ট আইডি, এই যে গ্রাফটা এটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে ডিফিউশন মসফেট একদিকে যায়, এনহ্যান্সমেন্ট আরেকদিকে যায়। ডিফিউশন মসফেটে নেগেটিভ সাইডে থাকে, এনহ্যান্সমেন্ট পজিটিভ সাইডে থাকে, এইটুকু ডিফারেন্স। আমি তো ভাইবা বোর্ডে লেকচারার ইন্টারভিউতে প্রায় ধরি যে ডিফিউশন টাইপ আর এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ডিফারেন্স কি। যাই হোক, তোমাদের এখন ওটা ধরবো না, ওটার দরকার নেই, পরে আমরা আলোচনা করবো, আমাদের কোর্স ওটা আমাদের কোর্স সিলেবাসে না। যাই হোক, আমি মনে করি এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে একটা আইডিয়া পেলাম, আমরা একটা অফএম এর আইডিয়া। আরেকটা জিনিস আমি পড়াই তোমাদের, নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক মানে আমরা ফিডব্যাক বলি যে যদি ইনপুট সিগন্যাল একদিকে থাকে আর এখানে একটা সামিং পয়েন্ট, সামিং অ্যাম্পলিফায়ার থাকে, এখানে একটা ওপেন লুপ অ্যাম্পলিফায়ার, আউটপুট থেকে একটা সিগন্যাল নিয়ে যদি আমরা এটা একটা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে পাস করে এই সামিং অ্যাম্পলিফায়ারে দেই, এটার নাম হলো ফিডব্যাক লুপ, ফিডব্যাক সিস্টেম। এই সামিং অ্যাম্পলিফায়ার এখানে প্রত্যেক ফিডব্যাক সিস্টেমে আছে, নেগেটিভ ফিডব্যাক নেওয়ার জন্য সিস্টেম আছে। আমরা কেন ফিডব্যাক নেই? মনে করো একটা মোটরের, তুমি বাস্তব উদাহরণ দিই, মোটর বাদ দিই, একটা রুমের টেম্পারেচার তুমি এখন মনে করো যে এখন আমি 25 ডিগ্রি রাখতে চাই, রুমের টেম্পারেচার 30 ডিগ্রি। এখন তুমি যদি এটা কন্ট্রোল করতে চাও, তোমাকে আগে জানতে হবে না যে এখন কত টেম্পারেচার আছে? জানতে হবে কি হবে না? জি স্যার, জি স্যার। এই যে জানতে হবে, যে জিনিসটা আমি বললাম, তুমি যে বললা জানতে হবে, এটাই হলো ফিডব্যাক। তার মানে আমি ওখানে একটা সিস্টেম রাখবো, ট্রান্সডিউসার রাখবো, যেটা টেম্পারেচারটা ম্যাপে আমাকে বলবে এটা এত টেম্পারেচার, ওর রেসপেক্ট একটা সিগন্যাল জেনারেট করবে। সেটাই হলো এই যে ফিডব্যাক নেটওয়ার্ক দেখছো, এই কাজটার সাথে। তুমি যখনই বলছো না আমি 25 ডিগ্রি সেট করে দেবো, এই ইনপুট সেট হলো 25 ডিগ্রি, এখন তুমি ফিডব্যাক নিয়ে দেখছো এখানে 30 ডিগ্রি হয়ে গেছে, কাজে বোঝা গেল এটা বেশি আছে। এটা যেমন এর সমান না হবে সেমন তো সেখানে সিগন্যাল দিতেই থাকবে, এখানে এমপ্লিফাই করতেই থাকবে, আর এখানে এমপ্লিফায়ার, এবং সে আলটিমেটলি আউটপুটে যাবে। এই হলো অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। পৃথিবীর সমস্ত সিস্টেমে ম্যাক্সিমাম হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, এটাকে বলা হয় ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এটা ছাড়া আমাদের রিয়াল জিনিস তৈরি করতে পারবো না। এখন তুমি যখনই দেখলা টেম্পারেচার 30 ডিগ্রি, তখনই তোমার কন্ট্রোলার একটা তুমি বানাইলা, কন্ট্রোলার ওখানে সেন্সর আছে, সেন্সরটা লাগাই দিলা, সেন্সর সিগন্যালটা কন্ট্রোলারে দিলা, তখন তুমি বললা যে না আমার এখন টেম্পারেচার বেশি আছে, তাহলে আমাকে এসিটাকে টার্ন অন করতে হবে। তখন তোমার কন্ট্রোল সিগন্যাল দিয়ে এসিটাকে টার্ন অন করে দিবে। আবার যখন তুমি আরেকটা কন্ট্রোল সিগন্যাল, তুমি যখন এখানে ফিডব্যাক নিচ্ছ, এবার টেম্পারেচার 25 ডিগ্রির নিচে নেমে গেল, যদি নেমে যায় তাহলে তোমার সিগন্যাল বলবে, যখন কম্পেয়ার করবা তখন এখানে বোঝা যাবে যে তোমার সিগন্যাল টেম্পারেচার কমে গেছে, কাজে এটাকে এসিকে অফ করে দেবে, এসিকে অফ করে দাও বেশি, অথবা তুমি হিটারকে কন্ট্রোল করো, একটা হিটার অন করে দাও। তাহলে এই সিস্টেমে আমরা কন্ট্রোল গুলা করি। তোমাকে লজিকটা ঠিক করতে হবে যে তুমি কোন লজিকে কাজটা করবে। এই ধরনের প্র্যাকটিক্যাল সার্কিট ডিজাইন যে পর্যন্ত তুমি একজন এজ এন ইঞ্জিনিয়ার না করতে পারবা, তুমি কিসের ইঞ্জিনিয়ার? তুমি কোনো কাজ যদি না পারো তাহলে তুমি কিসের ইঞ্জিনিয়ার হলে? আমার কথা এটা, তোমার কিছু কাজ করতে পারতে হবে। এটাই হলো আউটকাম বেসড এডুকেশনের একটা বিরাট বৈশিষ্ট্য। তাই হোক, আমরা আস্তে আস্তে শিখবো, আমরা পারবো আস্তে আস্তে করতে। এখন আরেকটা জিনিস শেখাবো তোমাদের, মূল সার্কিট তোমাদের কালকে থেকে স্টার্ট করবো। আজকে আরেকটা জিনিস শেখাবো, ভার্চুয়াল গ্রাউন্ড ইফেক্ট। অপারেশনাল অ্যাম্পলিফায়ার যখন আমরা এইভাবে কানেকশন দিব, যে এইভাবে,
মানে এখানে প্লাসটা আমরা গ্রাউন্ডে দিব, আর এখানে একটা ইনপুট সিগন্যাল দিব, আর এই আউটপুট থেকে এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে ফিডব্যাক লুপ দিলাম। তো যদি নেগেটিভ টার্মিনালে আমি সাপ্লাই দিই, ইনপুট থেকে ফিডব্যাক দিই, এটা নাম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এখন এমন অবস্থা কি হবে, যদি আমরা ইনপুট সিগন্যাল দিই এখান থেকে এটা ইনপুট আসবে আর আউটপুট থেকে একটা ফিডব্যাক আসবে, দুটো মিলে এইখানে যে একটা ভোল্টেজের তৈরি ভোল্টেজের মান হবে, এই ভোল্টেজের সাথে এই গ্রাউন্ড ভোল্টেজের যত ডিফারেন্স বেশি হবে, এমপ্লিফায়ার আউটপুট তত বেশি হবে। তত বেশি যদি হয় ফিডব্যাকটা বেশি হবে, তখন ডিফারেন্সটা একটু কমে যাবে, কমে যায় আবার আউটপুট দিবে, আবার সে ফিডব্যাক দিবে, আবার এখানে কমে যাবে ডিফারেন্সটা, আবার এখানে আউটপুট আসবে, আবার আগের এখানে আউটপুটটা কমে যাবে, আবার এখানে ফিডব্যাক হবে। এইভাবে করতে করতে একসময় আসবে যে দুটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে। তার মানে দিস পয়েন্ট নেগেটিভ টার্মিনাল বা ইনভার্টিং টার্মিনাল উইল বি এট গ্রাউন্ড পোটেনশিয়াল, যেহেতু এটা গ্রাউন্ডে আছে। এই যে এটাকে নামে হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড ইফেক্ট। তোমাদের এক্সপ্লেনেশন আমি যারা মুখে বললাম এখানে লেখা আছে, তোমরা দেখবা। ভার্চুয়াল গ্রাউন্ড ইফেক্টের কারণে এখন যদি গ্রাউন্ড এই পয়েন্টে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড হলো, এখানে যদি 2 ভোল্ট হয় তাহলে এই ফিডব্যাক লুপ থাকলে এখানে 2 ভোল্টেজে দাঁড়াবে অটোমেটিক্যালি। তাহলে দিস potential of the inverting terminal will be always be the same as the non-inverting terminal. এটা হলো বেসিক আইডিয়া। এখানে গ্রাউন্ড বলতে আসলে শুধু গ্রাউন্ড নয়, এখানে যে কোনো ধরনের পোটেনশিয়াল নন ইনভার্টিং টার্মিনাল যে পোটেনশিয়াল হবে, ইনভার্টিং টার্মিনাল সেই পোটেনশিয়াল হবে। দিস ইজ দি ভার্চুয়াল গ্রাউন্ড ইফেক্ট। হ্যাঁ পারভেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন, ক্লাসে আছি। হ্যাঁ কিনে ফেলেন পরে ভাউচার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, অসুবিধা নেই। হ্যাঁ আমি বলে পারমিশন দিয়ে দিলাম, কিনে ফেলেন, ঠিক আছে। ল্যাবের জিনিস কিনে ফেলতে হবে, ছেলেদের কাজে লাগবে। এটা হলো যে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বা না, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা পরে পড়াবো, আমরা ভার্চুয়াল গ্রাউন্ড ইফেক্ট যারা বলছিলাম। তাই আজকে এই পর্যন্ত তোমাদের পড়া। এখন পড়ার সাথে আর দু একটা জিনিস তোমাদের এখন আমি তোমাদের একটা জিনিস বলি। আচ্ছা বলো তো, এই তোমরা তো ডায়োড করেছো, পিন জাংশন ডায়োড, ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ বা পিক রিভার্স ভোল্টেজ এটা কাকে বলে বলতে পারবে কেউ? বলতে পারবে কেউ নাকি নাই? বলতে পারবে না? পিক রিভার্স ভোল্টেজ বা পিক ইনভার্স ভোল্টেজ, ডায়োড তো আমরা পড়ে আছি, সিম্পল একটা জিনিস। স্যার পড়েছিলাম কিন্তু স্যার মনে নাই। মানে কি হলো, আমার এটা নলেজে আসে নাই। জি স্যার। একটা ডায়োডের মনে করো তোমাদের আমি একটা কাজ করতে পারি। এই যে একটা ডায়োড এরকম আমরা সিম্বল বলে, এই ডায়োডটা তো সিম্বল ওইটার মতোই, এটা হচ্ছে আমাদের একটা ডায়োড, দেখা যায় এটা। এই আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি, এখন বলো এই যে ভার্টিক্যাল সাইড, এই যে এরকম ক্রস সাইড আমরা কি নাম বলি এটাকে? অ্যানোড না ক্যাথোড? আপনার বাপের মাথার উপরে দাঁড়াবে, এগুলো আমি করেন। এটাকে কি বলি? স্যার অ্যানোড স্যার। অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড স্যার। যদি তোমরা প্র্যাকটিক্যাল ডায়োড দেখো, ডায়োডের যে মাথাটাতে একটা
গোলাকার রিং পেঁচানো আছে, মানে রিং মানে একটা দাগ দেওয়া আছে, গোলাকার প্রলেপ দেওয়া আছে সাদা, ওইটা হচ্ছে ক্যাথোড। 1N4001 একটা ডায়োড যদি হাতে নাও তাহলে তাহলে ক্যাথোড আমরা সাউন্ড, মানে এখানে অ্যানোডে যদি আমি নেগেটিভ সাপ্লাই দিই, এখানে অ্যানোডে সাপ্লাই দিলাম নেগেটিভ মনে করো এরকম, আর ক্যাথোডে দিলাম পজিটিভ। এটাকে আমি সাপ্লাইটাকে আমি ভিডি করলাম, তাহলে কি করলাম, অ্যানোডে নেগেটিভ সাপ্লাই আর ক্যাথোডে পজিটিভ সাপ্লাই। আমি যদি এইভাবে দেই আর এটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি, এমন অবস্থা কি হবে, এখানে কোনো কারেন্ট যাবে? বলো, কারেন্ট যাবে? না স্যার, যাবে না। স্যার এটা তো রিভার্স ব্যাচ যেহেতু হয়ে গেছে সেহেতু কারেন্ট যাবে না আর কি। কারেন্ট যাবে না। এখন ধরো আমি আস্তে আস্তে এটা বাড়াতে থাকলাম, ভোল্টেজটা বাড়াতে থাকলাম। এটাতে ইচ্ছা মতন বাড়াতে থাকলে একসময় কি হবে, এটা একটা শর্ট হয়ে যাবে, হবে না? জি স্যার। জি স্যার, নষ্ট হয়ে মানে কি ব্রেকডাউন করবে? জি স্যার। যে পয়েন্টে এটা ব্রেকডাউন করলো, দ্যাট ইজ দ্য পিআরভি। PIV, এটা হলো রেটিং, এইটাই হলো আমাদের ডায়োডের রেটিং। ডায়োড রেটিং কিন্তু দুইটা, একটা ভোল্টেজ রেটিং, একটা কারেন্ট রেটিং। তাহলে এই পিআইভিটা হলো ভোল্টেজ রেটিং। এখন মনে করো তুমি ডায়োডের কারেন্ট ফ্লো করতেছ ফরওয়ার্ড ডিরেকশনে, অ্যানোড থেকে ক্যাথোড দিকে কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা যে পরিমাণ কারেন্ট গেলে এটা ডায়োডটা পুড়বে না পুরার আগ পর্যন্ত, ওইটাই হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট রেটিং। তাহলে এটা হলো, একটা হলো পিআরভি, একটা হলো ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট রেটিং। এখন বলো, আমরা 1N4001 এই ডায়োডটার ভোল্টেজ রেটিং আর কারেন্ট রেটিং কত? তোমরা কি এটা পড়েছো, কোনোদিন ব্যবহার করেছো? না স্যার। করো না? না স্যার, প্র্যাকটিক্যাল করায়নি স্যার। এটা 50 ভোল্ট, কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার। এইভাবে 1N4002 এটার পিআইভি রেটিং হলো 100 ভোল্ট, কারেন্ট তো 1 অ্যাম্পিয়ার এটারও। এইভাবে যদি আমরা N4007 এই ডায়োডটা তো চিন্তা করি, এটা হচ্ছে 1000 ভোল্ট, 1 তোমরা এই ডাটাগুলো লিখে নিতে পারো খাতায়, বা তোমাদের মুখস্থ থাকবে না। এইটা মোটামুটি একটা আইডিয়া আমরা দেখো এখানে লিখলাম। এখানে 1N4001 এ 50 ভোল্ট পিআইভি, 2 হচ্ছে 100 ভোল্ট, 3 হচ্ছে 150, 4 হচ্ছে 200, 5 হচ্ছে এরকম 250, 6 হচ্ছে 300, এরপরে 7 হচ্ছে 1000। এবং সমস্ত ডায়োডের যেহেতু চিকন, বেশি মোটা নয়, এগুলো সবই চিকন চিকন ডায়োড, 1 অ্যাম্পিয়ার রেটিং সব। হায়ার অ্যাম্পিয়ার আছে এরকম কোন ডায়োডের নাম তোমরা বলতে পারবে? একটা ডায়োডের নাম বলতে পারো দেখি। আমার কথা হলো, তুমি ইঞ্জিনিয়ার মানুষকে যন্ত্রপাতি চিনতে হবে, মানে ডিভাইস চিনতে হবে, না হলে তুমি ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবে না, ডিজাইন করতে পারবে না। তোমরা পারবা বলে মনে হচ্ছে না। আমি নিজেই দিলাম একটা ডায়োডের নাম 6A4, এটা হচ্ছে 400 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার ডায়োড, অনেক মোটা ডায়োড। এটা আমি নিজে ইউজ করেছি, তো প্রজেক্টে ইউজ করেছি, অনেক হাই অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং, মোটা অনেক,
6A4 400 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। কাজে আমরা এই ধরনের যদি দরকার হয় আমরা ব্যবহার করতে পারবো। তোমাদের জন্য একটু রেফারেন্স হিসাবে আমি লিখে দিলাম। মনে করো ট্রানজিস্টরের কথা বলি এবার। ট্রানজিস্টরে কত ক্লাসের সিগন্যাল ট্রানজিস্টর, কত ক্লাসের পাওয়ার ট্রানজিস্টর? তোমরা কি বলতে পারবে সিগন্যাল ট্রানজিস্টর কোনটা, পাওয়ার ট্রানজিস্টর কিরকম? কেন আমি বললাম সিগন্যাল আর কেন বললাম পাওয়ার? বলতে পারবে কেউ? তোমরা এই ডিভাইস গুলো তো আগে পরে আসছো ইলেকট্রনিক্স 1-এ, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল না বুঝলে এই লেখাপড়া শিখে কোনো লাভ নাই। প্র্যাকটিক্যালি এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব জিনিসটাকে, এটা যখন তুমি শিখতে পারবা তখনই তোমার বেনিফিট দিবে, তখন এটাকে ইউজ করতে পারবা। এই আমরা যে পিআইবি রেটিংটা কোথায় কাজে লাগে আমি তোমাদের একটা উদাহরণ দিতে পারি। যে ব্রিজ সার্কিটে যখন তুমি ডায়োড গুলো কানেকশন দিবা, যখন যে দুটা ডায়োড অফ থাকে আর দুটা ডায়োড অন থাকে, অফ ডায়োড গুলোর অ্যাক্রসে ক্যাথোডে প্লাস ভোল্টেজ, অ্যানোডে মাইনাস ভোল্টেজ ডেভেলপ করে। এখন যদি ওই ডায়োডের যদি পিআইবি রেটিং তুমি যে ভোল্টেজটা দিয়ে সাপ্লাই দিছো ওটার চেয়ে কম হয়, ডায়োডটা শর্ট হয়ে যায়, তোমার সার্কিটটা উড়ে যাবে। কাজে যখনই তুমি একটা সার্কিট বানাবা, ডিজাইন করবা, বানাবা, ডিভাইসটাকে ইউজ করবা, তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য রেটিং অফ দ্য ডিভাইস, whether it can withstand the voltage or current। এটা তোমাকে আগে অনুমান করতে হবে। আমি ছাত্র জীবনে কোনো জিনিসপত্রই যত প্র্যাকটিক্যাল করেছি কোনোদিন পুরি নাই। আমরা অনেক ছাত্র অনেক জিনিস পড়ে, আল্লাহর রহমতে আমি কোনোদিন পড়ি না, কারণ আমি খুব সজাগ থাকতাম আগে থেকেই। জিনিসপত্রের রেটিং তোমাকে আগে বুঝতে হবে এবং ওই হিসাবে তুমি কানেকশন দিবা। লোড কিরকম লাগাচ্ছ, তাহলে কারেন্ট কেমন যেতে পারে। এমিটারটা যদি আমি লোড দিচ্ছি 4 এম্পিয়ার, আমি 1 এম্পিয়ার একটা এমিটার লাগাই দিলাম সিরিজে, কি হবে? ব্রাম করে উড়ে যাবে, আগুন ধরে যাবে, এম্পিয়ার পুরো সারা কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গেই। একইভাবে ভোল্টেজের রেটিংটাও আমাদের এগুলো খেয়াল করতে হবে যখন লেবে করবো। 1 এম্পিয়ার একটা ট্রানজিস্টরের কারেন্ট রেটিং, এরকম কোন ট্রানজিস্টরের নাম বলতে পারবে তোমরা? এগুলা তো ইউজ করেছো আমার মনে হয় তোমরা। ও ল্যাব তো করো নাই, আচ্ছা তোমরা কোনো এই করো নাই না। এই D400 যে ট্রানজিস্টর আছে, D400 এটা কিন্তু 1 এম্পিয়ারের। 2N2222 এটাও কিন্তু 1 এম্পিয়ারের। (1061) যে আমরা ট্রানজিস্টর বলি, এটা কিন্তু 3 এম্পিয়ারের ট্রানজিস্টর। এগুলা এটা মিড পাওয়ার লেভেল, এটা পাওয়ার লেভেলে ইউজ করা যায় 1061টা, কিন্তু 2222 D400 এগুলো আমরা সিগনালে ইউজ করি। এখন সিগন্যাল বলতে আমরা শুধু সিগন্যালের ওয়েভ শেপিং তৈরি করি, ওখানে কোনো পাওয়ার ট্রান্সমিট হয় না, শুধু ওয়েভ শেপিং এর কাজে লাগে। এই জন্য এটাকে আমরা বলি সিগন্যাল ট্রানজিস্টর। আর 1061টা পাওয়ার ট্রানজিস্টর বলা যায়। আর একটা বেশি লেভেলে পাওয়ার আছে, যেমন 3055, অনেক বড়। এটা হোয়াইট মেটালিক বডিতে তৈরি। 3055 এর এম্পিয়ার 15 এম্পিয়ার। এটা আমরা ইউজ করি পাওয়ার অ্যাম্পলিফায়ার। তোমরা দেখবে বাজারে যে আহুজা কোম্পানি আছে বা বিভিন্ন মাইক পাওয়া যায়, অনেক মাইক আছে তোমার এরকম, ওই অ্যাম্পলিফায়ারটার উপরে ট্রানজিস্টরটা কানেকশন দিয়ে দেয়, কালেক্টরটা বডির সাথে লাগায় দেয়। 3773 একটা ট্রানজিস্টর আছে, এটা একটা পাওয়ার ট্রানজিস্টর, এটা 17 এম্পিয়ার। এই দুটো ট্রানজিস্টরই আমরা বাজারে দেখতে পাবো, দেখবা পাওয়ার ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করা হয়। সমস্ত অ্যাম্পলিফায়ার গুলাতে এই দুটো ট্রানজিস্টরের মধ্যে পাবা। অনেক হাই রেটিং এর ট্রানজিস্টর গুলো, অনেক বড় বড়। কালেক্টরটা বডি, আর কালেক্টর বাদে দুইটা টার্মিনাল থাকে, এমিটার আর বেস, ওই দুই টার্মিনাল ভিতরে। যাই হোক, তোমাদের কিছু কথাবার্তা বললাম, তোমরা যদি মনে থাকবে। এটা তোমরা লেখে নিছো? জি স্যার, লিখে নিয়েছি। জি স্যার। এখন আমি এটা
শেয়ার থাকে তুমি রেকর্ডিং করেছেন তো খেয়ালই নাই স্যার রেকর্ড হচ্ছে। হচ্ছে আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। তো ঠিক আছে তোমাদের আর কোয়েশ্চেন নতুন, তাহলে আমি একটু আপডেট করতে পারি। নতুন কেউ আসছো কিনা? তাও তো আজকে অনেক ভালো, 22 জন আছে। না থাকলে আমি এখানে শেষ করে দিচ্ছি, আগামী কালকে আবার সকাল 10টা ক্লাস। না কালকে 10টায় তো? স্যার কালকে শুক্রবার। স্যার আমাদের না, আবার না। সোমবার। বুধবার না? জি স্যার। জি স্যার বুধবার। বুধবারে। স্যার আচ্ছা যদি দরকার হয় আমি ক্লাসটা সোমবারে যদি নিতে চাই, নিতে পারবো না সকাল 10টায়, তোমাদের যদি রুটিনে কোনো ক্লাস না থাকে, তাই না? রুটিনে ক্লাস আছে তোমাদের কারো সোমবার দিন? স্যার সোমবার আমাদের ল্যাব সারাদিন স্যার। স্যার সোমবার স্যার আমার ল্যাব আছে স্যার। ও ল্যাব দিয়েছে, তার উপায় নেই। ঠিক আছে, আগে আপাতত ক্লাসটা শুরু হোক, ভালো করে বোঝার চেষ্টা করি। জি স্যার। জি স্যার। আমি শেষ করে দিলাম তাহলে। স্যার হ্যালো বলো। স্যার ইনফাইনাইট ব্যান্ডউইথটা যদি আরেকবার একটু বোঝাতেন স্যার, আমি বুঝি নাই আসলে। আমাদের মজা লেগেছে এটা না, ব্যান্ডউইথটা? জি স্যার। অ্যাম্পলিফায়ারের ইনপুটে যদি আমি সিগন্যাল দেই, এই সিগন্যালটা সাইন ওয়েভ সিগন্যাল যদি দেই, তাহলে এই ফ্রিকোয়েন্সি যখন বাড়াবো আস্তে আস্তে, তখন ওর গেইন, অ্যাম্পলিফায়ারের গেইনটা কমতে থাকবে। এখন যদি এরকম হয় যে যতই বাড়ায় আলটিমেটলি আমার গেইন 1 এর চেয়ে বেশি থাকবে। আমরা ব্যান্ডউইথটা বলি যখন সিগন্যালের অ্যাম্পলিফায়ারের গেইনটা 1 পর্যন্ত নামবে, এই পর্যন্ত আমরা ব্যান্ডউইথ বলি। এরপরে আর ফ্রিকোয়েন্সি বাড়ায় গেলে ব্যান্ডউইথ গেইনের মান আরো কমে যাবে। কাজে ওর ব্যান্ডউইথ শুধু ওই 1 পর্যন্তই যাবে, ওইটাই ব্যান্ডউইথ। কারণ ইনফাইনাইট ব্যান্ডউইথ মানে হচ্ছে আমরা সিগন্যাল যতই বাড়াই ইনফিনিটি পর্যন্ত কোনো গেইনটা আমার মানে অ্যাপ্রিসিয়েবল গেইন হবে। গেইন কমুক কিন্তু 1 এর চেয়ে বেশি থাকবে, তাইলে আমরা বলবো এটার নাম হচ্ছে ইনফাইনাইট ব্যান্ডউইথ। ক্লিয়ার হলো? আমি যদি এমনি ব্যান্ডউইথ ডেফিনেশন বুঝি, তাহলে ইনফাইনাইট ব্যান্ড তুমি নিজে নিজে বানায় বলতে পারবে। ব্যান্ডউইথ জিনিসটাকে এটা বুঝতে পারলেই তুমি ব্যান্ডউইথ, ইনফাইনাইট ব্যান্ডউইথ ইজিলি বলতে পারবে। এটুকুই আর। ঠিক আছে, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবধানে থাকবে, এটাই। ধন্যবাদ স্যার। আচ্ছা রাখলাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।